নতুন করদাতা শনাক্তের আহ্বান প্রধানমন্ত্রীর। রাজস্ব কাঠামো জনবান্ধব করার নির্দেশনা। কাটছেই না গ্যাস সংকট, বাড়েনি এলএনজি সরবরাহ। সরকারকে দোষারোপ অনুচিত বললেন তথ্য উপদেষ্টা। তিন জেলায় নারীদের বিশেষ বাস চালু। মহাসড়কে আইন ভাঙলে এআই প্রযুক্তিতে জরিমানা। আমন্ত্রণ চ্যানেল 24 এর বিকেল 4টার খবরে শুনছিলেন এই কেস সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে আমি ফারজানা নিশি আছি। রাজস্ব আদায় বাড়াতে নতুন রাজধানীতে দ্বিতীয় রাজস্ব সম্মেলনে এই আহ্বান জানান তিনি। তাগিদ দেন কর ব্যবস্থা আরও সহজ ও জনবান্ধব করার। অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন ও শাস্তিকে দুঃখজনক বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এনবিআরের উদ্যোগে দ্বিতীয়বারের মতো বড় পরিসরে রাজস্ব সম্মেলন। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে রাজস্ব কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সরকার প্রধান। শোনেন তাদের বক্তব্য। প্রধানমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব নিতে হয়েছে বর্তমান সরকারকে। এখন ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশের। এনবিআরের নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। কারো উপর করের বোঝা বারবার না চাপিয়ে নতুন করদাতা শনাক্তের তাগিদ দেন তিনি। একই করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন এবং শাস্তিমূলক ব্যবস্থাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি এবং সেই জন্য যদি সরকার প্রয়োজন মনে করে অবশ্যই সরকার ভবিষ্যতে যাতে এই ঘটনাকে পরিহার করা যায়, বর্তমানে যাতে সকলকে স্বস্তিতে কাজ করার পরিবেশ করে দেওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, এনবিআরের সাফল্যের উপরে নির্ভর করে সরকারের পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন। তাই আধুনিক ডাটাভিত্তিক কর প্রশাসন গড়ে তুলতে তাগিদ দেন সরকার প্রধান। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। কাটছেই না গ্যাস সংকট, এলএনজি আমদানি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফলে এখনও ভোগান্তিতে সাধারণ মানুষ। শিল্প কারখানাতেও কমেছে উৎপাদন, আর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি কমেনি একটুও। 6 বছর ধরে রাজধানীর তেজগাঁওয়ের একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহকারীর কাজ করেন মোর্শেদ জাহান। সংকটের কারণে বন্ধ এই স্টেশনের কার্যক্রম। সারাদিন বসে থেকে পার করছেন সময়, পাচ্ছেন না পারিশ্রমিকও। প্রায় 2 মাস হইতেছে, আমাদের কোনো বেতনও পাচ্ছি না। এখন এই অবস্থা, অনেক লোক চলে যাইতেছে, কি করব এখানে। একই দৃশ্য রাজধানীর বেশিরভাগ সিএনজি পাম্পের। মাঝে মাঝে গ্যাসের সরবরাহ বাড়লেও বেশিরভাগ সময় মিলছে না জ্বালানি, নেই পর্যাপ্ত চাপও। ফলে দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে স্টেশনগুলো। গ্যাসের অবস্থা খুবই খারাপ, মাত্র 30 টাকা 40 টাকা, এখন তো ঢুকলে মাত্র 85 টাকা। আমার গাড়িতে 60 গ্যাস আছে, তারপরেও গ্যাস ঢুকে নাই। কোন জায়গায় প্রেশার আছে ওই পাম্পে যাব এখন। গ্যাস সংগ্রহে যানবাহন চালকদের অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কমছে আয়, বাড়ছে হতাশা। 3-4 ঘন্টা লাগে, অনেক বড় সিরিয়াল, কিন্তু শেষ পর্যন্ত তাকে গ্যাস লইছে যাই জমা দিতে পারি না, আমাদের বেতন হয় না। আমাদের জমায় উঠে না, আমরা নিজেরা কি আয় করবো, আমরা জমা উঠাতে কষ্ট। এদিকে আজ থেকে সরবরাহ বৃদ্ধির কথা থাকলেও মেলেনি কোনো সুখবর। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।
জ্বালানি সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, তাই মানুষের ভোগান্তির জন্য বর্তমান সরকারকে দোষারোপ করা অনুচিত। ময়মনসিংহে এই কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। ভাবে মানুষকে জনগণের সাথে আছে বলে দেখিয়ে সরকারের উপরে চাপ তৈরি করার চেষ্টা করেন, কারণ প্রতিটা আন্দোলনে তো জনদুর্ভোগ হয়। এই যে কিছুদিন আগে সচিবালয় সামনে তারা আসলেন, গাড়ি বন্ধ হয়ে গেল, আমি মনে করি জনগণ এগুলো রিজেক্ট করবে। হাসিনা জ্বালানি খাত নিয়ে যা তা করতে পেরেছে, এই সরকার করতে পারবে না। সড়কে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ঢাকা, চট্টগ্রাম এবং বগুড়ায় চালু হলো বিশেষ বাস সার্ভিস। ঢাকায় 10টি ও চট্টগ্রাম, বগুড়ায় 4টি রুটে গোলাপি রঙের এই বাসের চালক ও কন্ডাক্টর নারীরাই। রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ট্রাক ডিপো প্রাঙ্গণে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী। যাত্রা শুরু করলো নতুন এক উদ্যোগ। গণপরিবহন ব্যবস্থাকে নারীবান্ধব করতে 3 জেলায় এখন থেকে চলবে বিশেষায়িত বাস। নারী যাত্রীদের ভোগান্তি কমাতে ও যাত্রা সহজ করতে ঢাকায় 10 এবং চট্টগ্রাম ও বগুড়াতে 2টি করে মোট 14টি বাস নিয়ে যাত্রা শুরু করলো নতুন এই সেবা। সকালে যার উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী। 3 জেলায় 10টি ডিপো থেকে এই বাসে যাত্রী সেবা পাবেন 134টি স্টপেজের নারী যাত্রীরা। তবে এই সেবা মানসম্মত করে সচল রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করেন মন্ত্রী। এই সেবাটা উত্তর আরো কিভাবে মানসম্মত করা যায়, আরো কিভাবে নারী বান্ধব পরিবেশে নারী যাত্রীদেরকে উৎসাহিত করা যায়, যে লক্ষ্যে এটা আমরা আজকে উদ্বোধন করছি, সেই সেবাটা যাতে অব্যাহতভাবে ক্রমান্বয়ে সমৃদ্ধ হয়, সে ব্যাপারে আমাদেরকে ঢেলে সাজাতে হবে বিআরটিসি। আগামী 6 মাসে এই বহরে 100 বাস যুক্ত করতে চায় সরকার। এর মধ্যে থাকবে ইলেকট্রিক বাস। যুগের সাথে তাল মিলিয়ে এই বিশেষ মহিলা বাস সার্ভিসের টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। তাছাড়া 3টি বাসে সিসি ক্যামেরা, প্রতিটি বাসে বিটিএস সংযোজন করা হয়েছে। আগে নারীদের জন্য বিশেষায়িত বাসের একাধিক উদ্যোগ নেওয়া হলেও তা বন্ধ হয়ে যায়। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। এখন থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আইন ভাঙলে এআই প্রযুক্তিতে জরিমানা করা হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাট এলাকায় এই নতুন প্রযুক্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সড়কে যে চাঁদাবাজি হয়, সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। দেশে সারের কোনো স্বল্পতা নেই, বরং উদ্বৃত্ত আছে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ সচিবালয়ে এই কথা জানিয়েছেন। তার অভিযোগ, সার সংকট পরিকল্পিত ষড়যন্ত্র। সারে কোনো রকম কোনো শর্টেজ নাই, সারপ্লাস আছি আমরা অনেক। গত বছর এই সময় যা ছিল তার থেকেও বেশি আছে। সারের ক্রাইসিস বা এগুলি তৈরি করার জন্য কাজ করতেছেন। আপনাদের মাধ্যমে সবাইকে বলবো, ভালো না, এগুলি কইরেন না। সরকারের কাছে এনাফ সার আছে, তারপরে আইনের গতিতে চলবে। 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হতে বাধা নেই। সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ এবং সাইফুল করিমের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এই রিট আবেদন করেন। নির্বাচন কমিশন গেল 6 আগস্ট 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর আগে 2017 সালেও একই আইনজীবী সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন, যা পরবর্তীতে হাইকোর্টের একক বেঞ্চ খারিজ করে দেন। সুতরাং আমি বলেছি যে সংশোধনীর ব্যাপারে বাংলাদেশের আগামী 20 আগস্ট 2026 তারিখে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, তখনও তারা বলেছেন যে সংবিধানের 70 অনুচ্ছেদটি সংবিধানের সঙ্গে কোনোভাবে সাংঘর্ষিক নয়। এবং আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। আদালত তার সুদীর্ঘ আদেশ ঘোষণা করেছেন এবং সেখানে সরাসরি জনাব ইউনুস আলী আকন্দ যে রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। দেশের 4 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 8 জনের, আহত হয়েছে বেশ কয়েকজন। পুলিশ জানায়, টেকেরহাট থেকে গোপালগঞ্জে যাচ্ছিল যাত্রীবাহী বাস। বৌলতলী এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলে মারা যান 3 জন। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে।
এদিকে মোটরসাইকেলে চাঁপাইনবাবগঞ্জের ক্যান্সার থেকে নিজ বাড়ি ফিরছিলেন শ্রমিক হাবিবুর রহমান ও আবুল হায়াত। মুসলিমপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে যান তারা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাদের। এছাড়া সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে 2 এবং মুন্সিগঞ্জে প্রাণ গেছে একজনের। 5 আগস্টের পর কারাগার থেকে পালিয়ে যাওয়া 690 বন্দীর হদিস নেই। আর নরসিংদী কারাগার থেকে পালানো 166 বন্দীর নথি নেই কারা অধিদপ্তরের কাছে। দেশের 75টি কারাগারে বর্তমানে বন্দী 98,000। বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে শীর্ষ সন্ত্রাসীদের। 2024 সালের 5 অক্টোবর রাজনৈতিক পট পরিবর্তন ও সরকার পতনের দিন নরসিংদী, শেরপুর ও সাতক্ষীরা সহ কয়েকটি কারাগারে হামলা ও ভাঙচুর করে বন্দীরা। পালিয়ে যায় 2000-এর বেশি বন্দী, যার মধ্যে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীও ছিল। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক জানান, এখনও লাপাত্তা 700-র মতো বন্দী। জানান, নরসিংদী কারাগার থেকে পলাতক 666 জন বন্দীর বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই কারা অধিদপ্তরের কাছে। 600-র কিছু অধিক বন্দী এখনো পলাতক রয়েছে। তার মধ্যে 600-র মধ্যে আমরা 166 জনের আইডেন্টিটি ওই সময় জানা আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে আমাদের সার্ভার এবং ডাটা করার কারণে 166 জনের আইডেন্টিটি আমরা আসলে রিচিভ করতে পারি, যারা নরসিংদী থেকে পালিয়ে গিয়েছিল। বিভিন্ন জঙ্গি সংশ্লিষ্টর কারণে কারাগারে আটক ছিলেন। 9 জন বন্দী পালিয়ে গিয়েছিলেন, তার মধ্যে 6 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং বাকি 3 জন পলাতক রয়েছেন। কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাদের মোবাইলে কথা বলার বিষয়টি স্বীকার করেন কারা মহাপরিদর্শক। জানান, আগের চেয়ে কমেছে এই প্রবণতা। অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে না কাউকে। মোবাইল কথা বলছে, এটা 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না যে কথা বলছে না, বাট একই সাথে আমরা কোনোভাবে এটা ছাড় দিচ্ছি না। কাউকে কোনো এক্সট্রা বেনিফিট আমরা কাউকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো প্রবণতা কেউ যদি করে থাকেন, আমার কারারক্ষী যদি করে থাকেন, আপনি যে সংখ্যাটা দেখলেন প্রায় 1000-এর অধিক কিন্তু পানিশমেন্ট পেয়েছে। জানান, দেশের কয়েকটি কারাগারে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল জ্যামার ও বডি স্ক্যানার ব্যবহার শুরু হয়েছে বিভিন্ন কারাগারে। তৈরি থেকে শুরু করে ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।